শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইন্দোনেশিয়া আর তারপর নেপাল। বুঝতেই পারছেন বলছি গণ অভ্যুত্থানের কথা, কিন্তু আগের যেই তিনটা নাম বললাম তার সাথে নেপালের কিন্তু একটা বড় পার্থক্য আছে। নেপাল মাত্র 3 দিনে তাদের সরকারের পতন ঘটিয়েছে। অ্যান্ড তার চেয়েও বড় ব্যাপার, নেপালের এই আন্দোলন পরিচালনা থেকে শুরু করে মাঠে থাকা প্রায় পুরো কাজটাই করেছে শুধুমাত্র জেন জি। পাইরেট ফ্ল্যাগ ওড়ানোর ভিডিও আপনারা সবাই দেখেছেন। ইভেন ওদের বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের যেই প্রধান সেটা কে হবে, এটার ভোটিংটা কোথায় হয়েছে জানেন? ডিসকর্ডে। ইয়েস, কিন্তু পুরো ঘটনায় শুধু যে ভালোই হয়েছে তা কিন্তু না। সিংহ দরবার, পার্লামেন্ট ভবন, প্রেসিডেন্টের বাড়ি, শীতল নিবাস আর একটা 5 স্টার হোটেল সহ অজস্র সরকারি এবং ঐতিহাসিক স্থাপনায় আগুন দেওয়া হয়েছে। দেশের মানুষ ছাড়া বিদেশের মানুষও মারা গিয়েছে এখানে। লুট চলেছে গণহারে আর জেল ভেঙে মুক্ত হয়েছে ভয়ঙ্কর সব আসামি। জাস্ট 3 দিনেই নেপালের পুরো ছবি পাল্টিয়ে গিয়েছে। এখন ইন্টারন্যাশনাল পলিটিক্সের ভাষায় আমরা জানি নেপাল হচ্ছে এশিয়ার 2টা জায়ান্টের মধ্যে কাইন্ড অফ একটা বাফার জোনের মতো। আর এই কারণেই দেশের ক্ষমতায় এভাবে যখন পালাবদল হবে তার পেছনে এই ইন্ডিয়া আর চায়নার কোনো হাত থাকবে কিনা, সেখানে এইটা নিয়ে কোয়েশ্চেন তো চলেই আসে। তো আজকের এই ভিডিওতে আমরা নেপালের এই জেন জি রেভলিউশন কেন হলো, কিভাবে হলো, পাশাপাশি কি কি হলো সেটা একটু ঘেটে দেখব, এবং সাথে এর জিওপলিটিক্যাল হিস্ট্রি এবং ফিউচার কি কি হতে পারে এটার প্রভাবে সেটাও বোঝার চেষ্টা করব। বেসিক্যালি এই ভিডিওটা নেপালের একেবারে ইতিহাস এবং ফিউচার প্রেডিকশন কি হতে পারে সেটা নিয়ে একটা ছোটখাটো ডকুমেন্টারি ধরতে পারেন। ওকে, দিস ভিডিও ইজ স্পন্সর্ড বাই বাংলাদেশের অন্যতম গ্লোবাল ব্র্যান্ড ওয়ালটন। আপনারা জানেন যেমন দেশের সীমানা পেরিয়ে বিশ্বের প্রায় 50টিরও বেশি দেশে ওয়ালটন পৌঁছিয়ে গিয়েছে, ঠিক তেমনই তাদের সাপোর্ট আমার এই চ্যানেলের ভিডিও এডিটিং বলেন, রিসার্চ কিংবা গ্রাফিক্সের কোয়ালিটি আরও আপগ্রেড করতে হেল্প করছে। সো থ্যাঙ্কস এ লট টু ওয়ালটন ফর সাপোর্টিং দিস চ্যানেল। নেপালের পুরো ঘটনাটার সূত্রপাত হচ্ছে টিকটকের একটা ট্রেন্ডের মধ্যে দিয়ে, যেই ট্রেন্ডটার নাম বলা হচ্ছে নেপো বেবি ট্রেন্ড, যেখানে নেপালের সরকারে কাজ করা বা সরকারের সাথে খাতির থাকা মানুষজনের বাচ্চা কাচ্চাদের ল্যাভিশ লাইফস্টাইল নিয়ে ভিডিও বানানো হচ্ছিল। ওই একই সময়টাতে নেপালের 24 থেকে 30 বছরের মধ্যে থাকা ইয়াং ছেলে মেয়েদের 20 থেকে 22% কোনো চাকরি পাচ্ছিল না। আর যারা চাকরি করছিল তারাও খুবই লো স্যালারিতে প্রাইভেট সেক্টরে কাজ করছিল। সরকারি চাকরি ছিল একদমই সোনার হরিণের মতো। স্যাডলি আমাদের সাথেও খুবই রিলেটেবল। একই সাথে নেপাল তাদের ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ইনফ্লেশনও ফেস করছিল তখন। জাস্ট 2023 সালেই তারা রিসেশন থেকে বের হয়ে আসে, কিন্তু তাও স্টেবল হচ্ছিল না ইকোনমি। এই অবস্থাতেই এই নেপো বেবিরা জনগণের টাকায় ফ্লেক্স মেরে বেড়াচ্ছে। এইটা স্বাভাবিকভাবেই কারোই পছন্দ হয়নি, কিন্তু জাস্ট এইটাই সরকারের পতনের পেছনের কারণ ছিল না। এরপরেই একটা বিশাল টার্নিং পয়েন্ট হয়, যেটা আপাত নজরে দেখলে খুবই সিলি একটা ব্যাপার, কিন্তু তার কারণেই নেপালের গভর্নমেন্ট কিন্তু পুরাপুরি ফল করে। এশিয়ার সোশ্যাল মিডিয়া ইউসেজ লিস্টে নেপাল বেশ উপরের দিকেরই একটা নাম। আর যখন আপনি এখানে জনসংখ্যার কথা চিন্তা করবেন তাহলেই বুঝবেন এখানে খুব কম মানুষই আছে যারা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকে। আর নেপাল সরকার হুট করে ঘোষণা দেয় যে তার ফেসবুক আর টিকটক সহ প্রায় 26টা সোশ্যাল মিডিয়া সাইটকে বন্ধ করে দিবে তাদের দেশে। আর ফানিলি ইনাফ এই জিনিসটাই ছিল এই আন্দোলনের মেইন ট্রিগার পয়েন্ট। শুনতে খুবই হাস্যকর যে একটা সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়ার জন্য নাকি পুরো সরকারের পতন ঘটে গিয়েছে, বাট আসলে কিন্তু এইটাই হয়েছে। একটু বিস্তারিত বলি, এর পেছনের কাহিনী বলি, তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন। নেপালের এই অর্ডার আসে সুপ্রিম কোর্টে পাশ হওয়া একটা নতুন রুলিং থেকে, যেখানে বলা হয় নেপালে অপারেট করা সকল ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক সোশ্যাল মিডিয়া সাইটগুলোকে আগে রেলেভেন্ট অথরিটির আন্ডারে রেজিস্ট্রেশন করতে হবে। মে মাসের 9 তারিখ এই রুলিং আসার পর 12 তারিখ নেপাল টেলিকমিউনিকেশন অথরিটি সকল সোশ্যাল মিডিয়া সাইটকে নোটিশ পাঠায় রেজিস্ট্রেশনের জন্য। সময় দেওয়া হয় মাত্র 7 দিন। আর এই রেজিস্ট্রেশন করার সাথে সাথেই নেপাল সরকার জানতে পারবে কোন সোশ্যাল মিডিয়া তাদের দেশে কাজ করে কি পরিমাণ রেভিনিউ জেনারেট করছে সেই ডেটাটা। কিন্তু এইটা একটা দেশের গভর্নমেন্টের জন্য জানতে চাওয়ার অধিকারটা খুবই নর্মাল মনে হলেও এর পেছনে কিন্তু আরো একটা বড় জিনিস আছে। এই আইনটার অংশ হিসেবেই আর একটা ল নিয়ে আলাপ চলছিল পার্লামেন্টে। সেটার আন্ডারে ন্যাশনাল ইন্টারেস্টের জন্য থ্রেড এইরকম কোনো পোস্ট বা ভিডিও দাতাকে আর্থিক জরিমানা বা জেলে পাঠানো যায় কিনা সেটা নিয়ে কথা হচ্ছিল। বুঝতেই পারছেন নেপালের আগেই আমাদের এখানে এটি ইমপ্লিমেন্ট হয়ে গিয়েছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সেইটা করা যায় কিনা সেইটা নিয়ে কথা হচ্ছিল। টিকটক আর ভাইবার নেপাল অথরিটির কথা মেনে নিলেও মেটা, গুগল আর স্ন্যাপচ্যাট নাকি রিপ্লাই দেয় নাই কোনো। আর এরপর নেপাল সরকার যেটা করবে বলেছিল সেটাই করলো, বন্ধ করে দিল সোশ্যাল মিডিয়া,
অ্যান্ড দেন বুম। এখানে একটা অ্যানালজি দিয়ে রাখি আমি। ব্রেকিং পয়েন্ট টার্মটা আমরা অনেকেই জানি। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা যে জিনিসটাকে জেনার ভোল্টেজ বলে, মেকানিক্যাল আর সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে সেটাকে বলা হয় স্ট্রেস স্ট্রেইন কার্ভের ব্রেকিং পয়েন্ট। কোনো কিছুর উপর চাপ দিতেই থাকলে এক পর্যায়ে গিয়ে খুবই সামান্য পরিমাণ চাপ দিলেই সেটা আর আগের মতো থাকে না, ভেঙে পড়ে। রেভলিউশন ক্রিপস আপ টু ইউ ওয়ান স্টেপ অ্যাট এ টাইম। নেপালেও ঠিক সেটাই হয়েছে। বছরের পর বছর ধরে পুষে রাখা রাগ সোশ্যাল মিডিয়া ব্যানে ব্রেকিং পয়েন্টে চলে গিয়েছে। অ্যান্ড কোইন্সিডেন্টলি এই সোশ্যাল মিডিয়া ব্যান ঠিক তখন আসছে যখন নেপো বেবিদের নিয়ে পুরো নেপাল তাদের রাগ জানাচ্ছিল। বুঝতেই পারছেন, খুবই ভ্যালিড একটা থিওরি। জাস্ট সোশ্যাল মিডিয়া ব্যান করছে বলে সরকার পড়ে গেল, এই ধরনের হাস্যকর একটা ম্যাটার মনে না হলেও এটার পেছনেও কিন্তু যথেষ্ট পরিমাণ কারণ আছে। আর এখানে আরো অনেক থিওরি আসলে আছে যে কেন এই রেভলিউশনটা হলো, কেন নেপালের সরকার পড়ে গেল। বাট সেইটাতে যাওয়ার আগে এই প্রোটেস্টের কাহিনী একটু বলে নেই, খুব শর্টে বলবো। 8 সেপ্টেম্বর হামি নেপাল নামের একটা এনজিও সহ মাল্টিপল অর্গানাইজেশন এবং ইয়াং ইনফ্লুয়েন্সারদের ডাকে 8 সেপ্টেম্বর কাঠমান্ডুর মাইতিঘার মান্ডালা আর ফেডারেল পার্লামেন্ট ভবনের আশেপাশে হাজার হাজার মানুষ জড়ো হতে থাকে। অর্থাৎ একটা শান্তিপূর্ণ প্রোটেস্ট। কিন্তু এই শান্তিপূর্ণ প্রোটেস্টেই কোন পক্ষ যে আগে অ্যাগ্রেশনটা শো করেছিল সেটা নিয়ে দুই পক্ষেরই নিজেদের আলাদা আলাদা মতামত আছে। তো সেই দিকে আর না গেলাম আমরা। কিন্তু যেটাই হোক, পুলিশ লাইভ শটস ফায়ার করা শুরু করে আন্দোলনের প্রথম দিনেই। আন্দোলন শুরু হয়েছে 6 ঘন্টাও হয়নি, পুলিশ টিয়ার গ্যাস ছুটছে, জল কামান দিয়ে উড়িয়ে দিচ্ছে ছেলে মেয়েদের। বুঝতে পারছেন, আন্দোলনের কিন্তু একদম প্রথম দিন। আমরা আমাদের এখানেও দেখেছি আন্দোলনের প্রথম দিন কখনোই এতটা অ্যাগ্রেশন কখনো শো করা হয় না, কিন্তু নেপালে সেটা করা হয়েছে। কারণটা তো হয়তো বুঝতেই পারছেন, সোশ্যাল মিডিয়া তো নাই। আর আরও একটা কথা, রাবার বুলেটও কিন্তু না, লাইভ বুলেট ছোড়া হয়েছে। কিন্তু একটা জিনিস আমরা জানি, এই জেনজি আসলে এই গুলির ভয় পায় না। আমাদের তৎকালীন মন্ত্রীকে তখন ডিএমপির একজন যেমন বলেছিল, গুলি করি মরে একটা, বাকিটি যায় না স্যার, ঠিক তেমনটাই ব্যাপার। এক এক করে আন্দোলনের প্রথম দিনেই 19 জন মারা যায়। বিশ্বের যে কোনো আন্দোলনেই একদম প্রথম দিনেই, তাও মাত্র 6 ঘন্টার মধ্যেই 19 জন মারা যাওয়ার রেকর্ড কিন্তু খুবই ভয়াবহ। কিন্তু স্টুডেন্টরা তারপরেও পিছায় না। নেপাল সরকার ভয় পেয়ে যায় যখন প্রোটেস্টাররা পুলিশকে পুশ করতে করতে পার্লামেন্ট ভবনের গেটের ভেতরে পাঠিয়ে দেয়। ইনস্ট্যান্ট আর্মি কল করা হয়। কাঠমান্ডু পার্লামেন্ট ভবনের আশেপাশের জায়গায় কারফিউ জারি করা হয়। আর এর মাঝেই আমাদের উপমহাদেশে যেই ধরনের একটা দৃষ্টান্ত দেখা যায় না, সেই ধরনের একটা বিরল দৃষ্টান্ত কিন্তু আসলে নেপালে দেখা যায়। তাদের স্বরাষ্ট্রমন্ত্রী এই দিনই নিজের ব্যর্থতার দায়ভার নিয়ে রিজাইন করেন। বললাম তো, খুবই রেয়ার কেস। এতগুলো মৃত্যু, তার মোরাল রেসপন্সিবিলিটি, এবং তিনি এই ভার বহন করে মন্ত্রিত্ব রাখতে পারবেন না, তিনি এইটাই বলেন। একই সাথে নেপালের সরকার সোশ্যাল মিডিয়ার ওপর ব্যান সাথে সাথেই তুলে দেয়। অ্যান্ড এই জিনিস আন্দোলনকে আরো কয়েক শতগুণ জোরদার করে তোলে। অর্থাৎ বুঝতে পারছেন, একটা ভুল সময় তারা ব্যানটা তুলে দিয়েছে। এই সময় ব্যান তুলে দেওয়া মানে এই আন্দোলন আরো বেশি জোরদার হয়। সারাদিনের সব খবর এবার আসতে থাকে পুরো সোশ্যাল মিডিয়ায়। পুরো দুনিয়া দেখতে পারে যে নেপালে কি হয়েছে মাত্র 6 ঘন্টার মধ্যে। আর তার পরের দিন মঙ্গলবারে আন্দোলনকারীরা আরো জোরে সোরে নামে। এই দিনটাতেই নেপালে সবথেকে বেশি ভাঙচুর আর লুটতরাজ চলে। এরপর 9 সেপ্টেম্বর, সে সময় প্রাইম মিনিস্টার কেপি শর্মা ওলি তার দল কমিউনিস্ট পার্টি অফ নেপালের বাকি মিনিস্টারদের রিজাইন না করার আদেশ দিয়ে নিজে রিজাইন করেন এবং বাধা নীলকান্তায়ের আর্মি ব্যারাকে আশ্রয় নেন। বলে রাখা ভালো, এই কমিউনিস্ট পার্টি অফ নেপাল কিন্তু চায়না বা একটা গভর্নমেন্ট ছিল। এটা নিয়ে আমরা আরো কথা বলবো, ভিডিওর সামনেই বলছি, বাট এখানে থাকি আপাতত। প্রাইম মিনিস্টার লুকানোর পর কনফিউশন ছড়ায় যে প্রেসিডেন্ট রামচন্দ্র পদত্যাগ করেছে কিনা সেইটা নিয়ে। আর্মি ডিনাই করে, আর এটাও আবার ছড়ায় যে আর্মি প্রাইম মিনিস্টারের যান বাঁচানোর জন্য তাকে ফোর্স করে রিজাইন করিয়েছে, যেমনটা বাংলাদেশেও হয়েছিল। এসব কনফিউশনের মাঝেই সিংহ দরবারে আগুন লাগিয়ে দেওয়া হয়। পাশে সুপ্রিম কোর্টও সেখান থেকে রক্ষা পায় না। প্রেসিডেন্ট আর প্রাইম মিনিস্টারের বাসভবন, ফর্মার প্রেসিডেন্টের বাসভবন, কমিউনিস্ট পার্টির হেডকোয়ার্টার সহ সারা দেশের বিভিন্ন পলিটিক্যাল প্রাসাদসম বাড়ি জ্বলতে থাকে। মিনিস্টারদেরকে একদম ধরে ধরে পিটানো হয়। অর্থাৎ রেভলিউশনের আসল যে স্পিরিট, বিপ্লবীরা কখনো ভদ্রতা দেখাতে পারে না, এই জিনিসটা কিন্তু নেপালে হয়েছিল। স্যাডলি আমাদের হয়। ফাইন্যান্স মিনিস্টার বিশুপ্রসাদ পাওয়েলকে নদীতে ফেলে পেটানো, তারপর চ্যাংদোলা করে নিয়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি। সিংহ দরবার থেকে হেলিকপ্টারের দড়ি ধরে ঝুলে এসকেপ করার ভিডিও আমরা দেখেছি। 5 বারের প্রাইম মিনিস্টার শের বাহাদুর দেউবাকে আর্মির গিয়ে উদ্ধার করতে হয়। আর ফর্মার প্রাইম মিনিস্টার ঝালানাথ কানালের ওয়াইফ রাজলক্ষ্মী চিত্রকর বাসায় আটকা পড়েন যখন আগুন লাগানো হয়। আর্মি এরপরেই বুঝতে পারেন যে পলিটিশিয়ানদের সরিয়ে না নিলে নেপালে আসলে রক্ত বন্যা হবে। একে একে 21 জন মিনিস্টার রিজাইন দিয়ে মিলিটারি সাহায্য নিয়ে ত্রিভুবন এয়ারপোর্টে পালিয়ে যায়। কিন্তু দেশে কিন্তু তখন অ্যাবসোলুট কেওস, যেটা হওয়াই স্বাভাবিক। এমনকি অনলাইন নিউজ পোর্টালগুলোও কাজ করছিল না, কারণ সার্ভারে আগুন। আর এ থেকেই সব আপডেটগুলোই আসছিল ফেসবুকে।
আর ফেসবুকে আপডেট আসার একটা বড় সড়ো ঝামেলা তো এটাই যে কোনো কিছু ভেরিফাই আসলে করা যায় না, গুজবও ছড়ায় অনেক দ্রুত। লুই কানের ডিজাইন করা মিনিস্ট্রি অফ হেলথ পোড়ানো হয়, একই সাথে নেপালের টলেস্ট হোটেল হিলটন হোটেলে আগুন লাগানো হয়, আর সেই আগুনে পুড়ে মারা যায় এক ভারতীয় নাগরিক। কিন্তু সবথেকে ডেঞ্জারাস ঘটনা মেবি ছিল কাইলাই বিভাগের জেলখানায় হামলা। সকল ইনমেট সেখান থেকে পালিয়ে যায়, আর কাঠমান্ডুর জেল থেকে পালিয়ে যায় কোটি কোটি ডলার দুর্নীতির দায়ে জেলে যাওয়া আরএসপি এর লিডার রাবি লামিচান। যদিও তার পার্টি পরে জানিয়েছিল যে সরকার মনে করলে রাবি আবারও জেলে ফেরত যাবে। এভাবেই বিভিন্ন জায়গায় জেল থেকে পালানোর সময় আবার পুলিশের গুলিতে 5 জনও মারা যায়। আরও অজস্র জায়গায় আগুন লাগানো, লুট করা, খুন, মারামারি, মানে পুরা নেপাল বেসিক্যালি ব্যাটম্যানের গোথাম সিটি হয়ে গিয়েছিল। জাস্ট ব্যাটম্যান ছিল না আর কি। আর এই ক্যাওসের মধ্যেই খুবই ইন্টারেস্টিং একটা কথা উঠতে থাকে যে নেপাল নাকি মোনার্কি অর্থাৎ রাজতন্ত্রে আবার ফিরে যেতে চায়। দ্যাটস এ ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট। চলেন এবার এইটা নিয়ে কথা বলি। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। নেপালের রাজতন্ত্র পতন কিন্তু খুব আগে হয় নাই, এইমাত্র 2008 সালেই সেখানে মোনার্কি অ্যাবলিশ করা হয়। আর এই কারণে তখন তারাই ছিল ওয়ার্ল্ডের একদম লাস্ট হিন্দু মোনার্ক। মোনার্কি অ্যাবলিশ করার পর রাজা জ্ঞানেন্দ্র শাহ একজন প্রাইভেট সিটিজেন হিসেবে নেপালেই ছিল। পরে তিনি নাগার্জুন পর্বতের দিকে একটা কটেজে শিফট করেন। এরপরে আস্তে আস্তে এখন রয়্যাল ফ্যামিলির প্রায় সবাই এখন দেশের বাইরেই অবস্থান করছে। কিন্তু আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই মোনার্কির ধ্বংস হওয়াটা কিন্তু জাস্ট কোনো পলিটিক্যাল বা রাজনৈতিক ব্যাপার স্যাপার ছিল না, এটা একটা প্রফেসিও ছিল, অর্থাৎ একটা ভবিষ্যৎবাণীও ছিল প্রায় কয়েকশো বছর আগের। 18 শতাব্দীতে নেপালকে ইউনিফাই করে আজকের নেপাল বানান রাজা পৃথ্বী নারায়ণ শাহ। সে সময় গুরু গোরখনাথ পৃথ্বী নারায়ণ শাহকে একটা বর দেন, যেখানে তিনি বলেন যে তার বংশ নাকি 11 বংশধর পর্যন্ত নেপাল শাসন করবে। 2001 সালের রয়্যাল ম্যাসাকারের পর নেপালের রাজবংশেরও কিন্তু পতন শুরু হয়। এই রয়্যাল ম্যাসাকার জিনিসটাও খুবই ইন্টারেস্টিং। আমার ইচ্ছা আছে নেপালের এই রাজতন্ত্র কিভাবে ধ্বংস হলো সেই সময়ের ঘটনা নিয়ে একটা আলাদা ভিডিও বানানোর। আপনারা যদি এটা নিয়ে ভিডিও চান একদম আলাদা পুরো একটা ফুল ডকুমেন্টারি, সেটা বলতে পারেন, আমি ট্রাই করব সেটা নিয়ে একটা ফুল ভিডিও দেওয়ার। বাট চলেন আমরা এই ঘটনার সাথে রিলেটগুলো আসলে খুঁজে বের করি। অর্থাৎ বুঝতে পারছেন 2001 সালে একটা বড় সড়ো ঘটনা ঘটেছিল, আর তারপর থেকেই কথা শুরু হয় সেই প্রায় কয়েক শতাব্দী আগে করে যাওয়া প্রফেসি নিয়ে। 2008-এ তাই মোনার্কির পতনকে নেপালের মানুষ পলিটিক্যাল হিসেবে না নিয়ে কাইন্ড অফ প্রফেসির পূরণ হিসেবে দেখে। কিন্তু এই মোনার্কির পতন হলেও এই মোনার্কির সাপোর্টে কিন্তু নেপালে আবার একটা রাজনৈতিক দলও আছে, তারা হচ্ছে রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি। তারা এই বছরের মার্চেই মোনার্কিকে ফিরিয়ে আনার জন্য আন্দোলন করেছিল, আর সেই আন্দোলন বেশ ভালোই সাড়া ফেলেছিল। মে মাসে নবরাজ সুবেদির নেতৃত্বে আবারও এই আন্দোলন শুরু হলে সরকার দলীয়রা এবার কাউন্টার প্রোটেস্ট শুরু করে দেয়। আর সেই সময়ই নেপালের একদম শেষ রাজা জ্ঞানেন্দ্র শাহ আবারও কাঠমান্ডু ব্যাক করেছিল। তার ফিরে আসা আন্দোলনকে জোর দিলেও তার চুপ করে থাকাটা আলটিমেটলি আন্দোলনকে আর বেশি দূর নিতে পারেনি। কিন্তু মজার ব্যাপার দেখেন, মে মাসেই কিন্তু রাজা নেপালে ব্যাক করেছিল অনেক বছর পর, আর তার কয়েক মাস যেতে না যেতেই নেপালের সরকারের পতন। আর এ থেকেই মনে হচ্ছে জেনজি যদি চায় মেবি নেপাল হয়তো বা আসলেই মোনার্কিতে ফিরে যেতে পারে। কিন্তু এখানে আবার বলে রাখা ভালো, জ্ঞানেন্দ্র শাহ নেপালি মোনার্কির পতন ঠেকানোর শেষ চেষ্টা হিসেবে 2005 সালে পার্লামেন্ট থেকে শুরু করে সকল পলিটিক্যাল পার্টিও ব্যান করে দিয়েছিলেন। পাশাপাশি ধরপাকড়, গুম, হত্যা এইসবেও তার হাত ছিল। সো ইতিহাস আসলে তার পক্ষে নাই, তাকে কেউই খুব একটা ভালো মানুষ হিসেবেও আসলে দেখে না। এইবার চলেন এই সরকারের পতনের পর কি হলো ইন্টারিম সেইখানে যাই। 9 তারিখ রাত 10টায় আর্মি ঘোষণা করে যে সরকারের অনুপস্থিতিতে তারা পূর্ণ ক্ষমতা নিচ্ছে এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বানও তারা জানায়। পরদিন সকালে নেপালি আর্মি সবকিছুরই কন্ট্রোল নিয়ে নেয়। চিফ অফ স্টাফ অশোক রাজ সিকদেল প্রোটেস্টরদের সাথে আলোচনায় বসতে চান। ওই দিনও কিছু কিছু জায়গায় লুটতরাজ চলতে থাকে, কিন্তু ছেলেমেয়েরা নিজেরাই রাস্তায় নেমে আসে। আবার পরিষ্কার করা থেকে শুরু করে লুটের মালামাল ফেরত দেয়া, এই সব কিছু চলে, যেগুলোর সাথে আপনারা আসলে খুবই বেশি পরিচিত। এরপরে প্রায় ওই দিনটা পার হয়ে যাওয়ার পর অ্যারাউন্ড রাত 10টার দিকে নেপালের একজন ইন্টারিম প্রাইম মিনিস্টার নির্বাচিত হয়। কিভাবে জানেন? অনলাইন ভোটিংয়ের মধ্যে দিয়ে। স্পেসিফিকভাবে বললে ডিসকর্ডে এই ভোট নেওয়া হয়। দিস ইজ প্রবাবলি ফর দ্য ফার্স্ট অ্যান্ড দ্য লাস্ট টাইম যেখানে একটা সোশ্যাল সাইট, আসলে পুরোপুরি যে একটা সোশ্যাল সাইটও না, ডিসকর্ডে মানুষ বসতো ইউজুয়ালি গেম খেলার সময় যোগাযোগ রাখতে, সেই সাইট দিয়ে একটা দেশের প্রাইম মিনিস্টার নির্বাচন করা হলো। ইনিশিয়ালি 3 জন ক্যান্ডিডেট থাকলেও আলটিমেটলি ফর্মাল সুপ্রিম কোর্টের জাস্টিস সুশীলা কার্কিকেই নির্বাচন করা হয়। এরপর প্রোটেস্টরদের সাথে সুশীলা কার্কির একটা লম্বা মিটিং চলে।
যেখানে আর্মি চিফ অফ স্টাফ থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ল মেকাররাও ছিল। আর ওই মিটিংয়েই কিন্তু সেই দিনই প্রথম সিদ্ধান্তটা নেওয়া হয় যে আগামী বছর মার্চের 5 তারিখ ইলেকশন দেওয়া হবে। আগামী কয়েকদিনের মধ্যেই সুশীলা কার্কি তার ক্যাবিনেট ঘোষণা করবেন। আর নেপাল কিন্তু তারপর থেকেই আস্তে আস্তে নিজেকে আবারও গুছিয়ে নেওয়া শুরু করেছে। পুলিশের অফিসিয়াল তথ্য মতে প্রায় 13,500 জন আসামি জেল থেকে পালিয়েছিল, যাদের মধ্যে 303 জনকে মিলিটারি অ্যারেস্ট করে পুলিশের কাছে হ্যান্ডওভার করেছে। প্রায় 100-এর কাছাকাছি লুট হয়ে যাওয়া রাইফেল পুলিশ রিটার্ন পেয়েছে। সব মিলিয়ে প্রায় 52 জন মারা গিয়েছে, যাদের মধ্যে 22 জন ছিল প্রোটেস্টার, 9 জন প্রিজনার, 3 জন পুলিশ অফিসার এবং 18 জন একেবারেই সাধারণ মানুষ। অর্থাৎ ব্যাপারটা কি সুন্দর না? নেপালের মতো দেশও একদম এক্স্যাক্ট ডেটা, কে কোথায় মারা গিয়েছে, কার কি, পুরা এক্স্যাক্ট ডেটা খুলে আনতে পেরেছে এই কেওসের মধ্যেও। বাট আমরা কি করেছি? এখন স্বাভাবিকভাবেই নেক্সট কোয়েশ্চেন যেটা আসে যে নেপালের ভবিষ্যৎ আসলে কি। এই কোয়েশ্চেনটার উত্তর দিতে আমাদের জিওপলিটিক্সে যাওয়াই লাগবে। অর্থাৎ নেপালের আশেপাশে থাকা দুইটা শক্তিধর দেশ চায়না এবং ভারত কি ভাবছে সেই দিকে দেখা লাগবে। কারণ আগেই যেটা বলেছি, নেপাল হচ্ছে ভারত আর চায়নার মধ্যে কাইন্ড অফ একটা বাফার জোন। আর এই দেশের রাজনীতি, অর্থনীতিতে এই দুই জায়ান্টেরই ব্যাপক ইনফ্লুয়েন্স থাকে। তো শুরুতেই চলেন ইন্ডিয়ার দিক থেকে দেখি। নেপাল হচ্ছে ইন্ডিয়ার আশেপাশে থাকা এমন তৃতীয় দেশ যাদের এমন একটা মাস আপরাইজিং হলো। 22-এ শ্রীলঙ্কা, 24-এ বাংলাদেশ আর এই 25-এ নেপাল। এন্ড সব থেকে বড় কথা হচ্ছে এই তিনটা আন্দোলনেই যে একজন সরকার পতন পর্যন্ত গিয়ে ঠেকবে, ইন্ডিয়া সেটা কল্পনাও করতে পারে নাই। রাজাপাকসে, হাসিনা অ্যান্ড এখন ওলি। ইভেন ওলি এর কিন্তু জাস্ট 1 সপ্তাহ পরই দিল্লি সফরেরও কথা ছিল। আর নেপাল আরও স্পেশাল, কারণ এরা প্রায় 1750 কিলোমিটার লম্বা বর্ডার শেয়ার করে ইন্ডিয়ার সাথে। উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, সিকিম, বিহার আর ওয়েস্ট বেঙ্গল নেপালের সাথে বর্ডার শেয়ার করে। প্লাস চায়নার ওয়েস্টার্ন থিয়েটার কমান্ড বেস জাস্ট নেপালের বর্ডারের পাশেই, এবং গঙ্গা নদীর অববাহিকা ইন্দো গ্যাঞ্জেটিক প্লেনের এন্ট্রি পয়েন্ট এই নেপালেই। সো নেপাল বেহাত হওয়াটা ইন্ডিয়ার জন্য বিরাট মাথা ব্যথার কারণ হতে পারে বলে মনে করছে রিটায়ার্ড মেজর জেনারেল অশোক মেহতা, যিনি ইন্ডিয়া নেপাল রিলেশনের একজন এক্সপার্ট। একই সাথে 3.5 মিলিয়ন বা তার থেকেও বেশি নেপালি ইন্ডিয়াতে কাজ করে। ওপেন বর্ডার এবং হিন্দু মেজরিটি কমিউনিটি হওয়ার কারণে অনেক নেপালি মানুষের আত্মীয় স্বজন ইন্ডিয়াতে থাকেই। তাদের চলাফেরায় কিন্তু ভিসা পাসপোর্টের কোনো ঝামেলা নাই। আর 1950 সালের একটা ট্রিটি মোতাবেক নেপালিরা কিন্তু ইন্ডিয়া কোনো ধরনের বড়সড় কোনো ঝামেলা ছাড়াই ইন্ডিয়াতে কাজ করতে পারে, যেটা নেপালি পপুলেশনের জন্য একটা হিউজ অ্যাডভান্টেজ। একই সাথে ইন্ডিয়ান আর্মির ফেমাস গোর্খা রিজিয়নের প্রায় 32,000 সৈন্য কিন্তু আসলে নেপালি। আবার অন্যদিকে নেপাল রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকেও হিন্দুদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। প্রতি বছর হাজার হাজার ভারতীয় নেপালে যায় মুক্তিনাথ মন্দিরে তপস্যা করতে। সিমিলারলি কাঠমান্ডু আবার তেল আর খাদ্যদ্রব্যের জন্য ইন্ডিয়ার ওপর কিন্তু হিউজলি ডিপেন্ডেন্ট। কিন্তু তারপরেও ইন্ডিয়া আসলে সার্কের দেশগুলোর ওপর যেই দাদাগিরি দেখাতে চায় সেটা থেকে কিন্তু নেপালও মুক্তি পায়নি। 2019-এ ইন্ডিয়া একটা ম্যাপ পাবলিশ করে যেখানে কাঠমান্ডুর কিছু এরিয়া তারা নিজেদের দাবি করে। নেপাল তখন জবাবে আর একটা ম্যাপ পাবলিশ করে। এই নিয়ে দুই দেশের মধ্যে বেশ ভালোই গ্যাঞ্জাম হয়েছিল। কিন্তু রিসেন্টলি আবার ইন্ডিয়া এবং চায়না নেপালের বর্ডার এরিয়া দিয়ে ট্রেড শুরু করার ডিল করে, কিন্তু সেই কনভারসেশনে নেপালকে তারা রাখেই নাই। এইটা নিয়ে নেপাল আবার চায়নার কাছে কমপ্লেনও করেছিল। আর এখানে বলে রাখা ভালো, ইন্ডিয়ার বা স্পেসিফিকভাবে এখন মোদির কিন্তু নেপালের মোট জাস্ট একটা কি দুইটা না, 3টা পলিটিক্যাল পার্টির সাথেই বেশ ভালোই অ্যালায়েন্স আছে। আমাদের দেশে স্যাডলি একটার সাথেই করেছে। আই ডোন্ট নো, আর কিছু বলবো না। ফিউচারে কি করবে আই ডোন্ট নো। কিন্তু যাই হোক, ইন্ডিয়া কিন্তু এবার বেশ সতর্ক। বাংলাদেশের কেসে তারা যেই ভুলটা করেছিল এবার তারা সেটা করবে না। হাসিনাকে আশ্রয় দিতে গিয়ে তারা বাংলাদেশের এগেনস্টে যে প্রোপাগান্ডা ক্যাম্পেইন চালিয়েছিল সেটা ভয়ঙ্করভাবে ব্যাকফায়ারও করেছিল। অ্যান্ড বাংলাদেশের মানুষ অদূর ভবিষ্যতে ইন্ডিয়াকে কখনোই নিজেদের বন্ধু হিসেবে দেখবে না, এটা পুরোপুরি কনফার্ম। সেম জিনিস যেন নেপালের ক্ষেত্রে না হয় সেজন্য 8 তারিখই মোদি আনলফুল সিভিলিয়ান কিলিং এর এগেনস্টে স্টেটমেন্ট দিয়ে দেয়। আর সে যে ছাত্রদের পক্ষে আছে সেটা জানান দিয়ে দেয়। পরদিন সে তার ক্যাবিনেট নিয়ে ইমার্জেন্সি মিটিং কল করে। ভারতের এই ক্ষেত্রে ভয়ের জায়গা হচ্ছে যে নেপালের ছেলে মেয়েদের রাগের জায়গা হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলো, এবং ইন্ডিয়া এই 3টা পলিটিক্যাল পার্টিকেই এতদিন ব্যাকআপ দিয়ে এসেছে। সো তাদের রাগ যদি এবার ইন্ডিয়ার দিকে কনভার্ট হয়ে যায়, দ্যাট উইল বি টু ব্যাড। অর্থাৎ বুঝতে পারছেন, ইন্ডিয়ার শিক্ষা হয়েছে। পাকিস্তানের সাথে অ্যাজ ইউজুয়াল খুবই বাজে সম্পর্ক। বাংলাদেশও এখন তাকে গত 1 বছর ধরে 2 চোখে দেখতে পারে না। মায়ানমার তো আবার সিভিল ওয়ার করেই কুল পায় না। আর শ্রীলঙ্কা আস্তে আস্তে ইন্ডিয়া থেকে নিজেদের সরিয়ে নিয়ে যাচ্ছে। নেপালের একদম সাধারণ জনগণও যদি এখন পুরোপুরি তাদের উপর বিতৃষ্ণা নিয়ে আসে, তাহলে এখন ভুটান বাদে ইন্ডিয়ার বর্ডারের চারপাশেই শুধু শত্রুই থাকবে। আর ঠিক এই পয়েন্টটাতেই খেলার জায়গা আসে চায়নার। ইন্টারেস্টিংলি চায়না কিন্তু খুবই চুপচাপ আছে।
তারা নেপালের প্রতি তাদের সাপোর্ট, নেপাল যে তাদের ফ্রেন্ড অ্যান্ড তারা চায় নেপালে শান্তি আসুক, এই টাইপ খুব ভেগ একটা স্টেটমেন্ট দিয়েছে। কিন্তু ইন্ডিয়া যেমন মিটিং করে ফাটিয়ে দিচ্ছে, সেরকম কিছুর খবর আসে নাই। আমরা আগের পার্টেই বলেছিলাম যে নেপালের 3টা মেজর পলিটিক্যাল পার্টিরই ইন্ডিয়ান ব্যাকআপ আছে, কিন্তু রিসেন্টলি ওলির পার্টি চায়নার দিকে হেলে পড়েছিল। আর এর প্রথম কারণটা বুঝতেই পারছেন, সেটা কমিউনিজম। সেকেন্ড হচ্ছে ইন্ডিয়া আস্তে আস্তে বেশ অ্যাগ্রেসিভ হয়ে উঠেছিল, আর চায়নাও সেই সুযোগ নেয়। 2020-এ যখন ওলির দলের মধ্যে ইন্টারনাল কনফ্লিক্ট চলছিল, চায়না তখন তাদের কমিউনিস্ট পার্টির ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টের ভাইস প্রেসিডেন্ট গুয়ো ইউসজুকে নেপালে পাঠান সেটা রিজলভ করার জন্য। নেপালের মতো একটা দেশে এত বড় অফিসিয়াল এজেন্ট পাঠানো চায়নার জন্য ছিল প্রথম, অ্যান্ড এই জিনিসটাই শো করে যে চায়না আসলে নেপালের দিকে ভালোই নজর রাখছে। ইউকে বেসড হিলিক্সের সাউথ এশিয়ান স্পেশালিস্ট আলী হাসানের মতে এই কারণে ওলির পতন চায়নার জন্য একটা বিশাল সেটব্যাক অ্যান্ড ইন্ডিয়ার জন্য একটা সুযোগ এনে দিয়েছে, যদি তারা সেটাকে কাজে লাগাতে পারে আর কি। কারণ ইন্ডিয়ার কিন্তু প্রো মোনার্কিসদের সাথে খাতির বরাবরই আছে। যদিও মোনার্কি ফিরিয়ে নিয়ে আসা নিয়ে সেই দিনের ফেসবুকে গুজবগুলাই বেশি চড়েছিল, এখন কিন্তু এটা নিয়ে খুব একটা কথা হচ্ছে না। কিন্তু একই সাথে এই জেন জিদের ইন্ডিয়ানের লাস্ট মেমোরি হচ্ছে #GoBackIndia। ওই যে কিছুদিন আগেই বর্ডার ডিসপিউট নিয়ে যে একটা ঝামেলা হয়েছিল সেইটা। সো ইন্ডিয়া নাকি চায়না কোন দিকে নেপাল যাবে এটা আসলে এখনো কাইন্ড অফ ব্লারি। কিন্তু এইখানেই ইন্টারেস্টিং ভাবে আরও একটা প্লেয়ার কিন্তু আছেই, সেটা হচ্ছে পাকিস্তান। ইন্ডিয়া যখন বেশি বাড়াবাড়ি করে, নেপাল কিন্তু তখনই পাকিস্তানকে ইউজ করে। 1960-এ রাজা মাহেন্দ্রা যখন কৈরালা সরকারকে বাতিল ঘোষণা করেন, জওহরলাল নেহরু তখন সেটার প্রবল সমালোচনা করেছিলেন। জবাবে রাজা মহেন্দ্র পাকিস্তান ঘুরতে যায় এবং 1963 সালে সে সময় পাকিস্তানের প্রেসিডেন্ট তার প্রাসাদে গেস্ট হিসেবেও আপ্যায়ন করেন। ইভেন এই রিসেন্ট ইন্ডিয়া পাকিস্তান গ্যাঞ্জামের সময় নেপাল পাকিস্তানি ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির একটা ডেলিগেশন টিমকে তাদের দেশে নিয়ে এসেছিল। এই নিয়ে স্বাভাবিকভাবেই দিল্লি কিন্তু খুবই চাপে ছিল, অ্যান্ড তখনই আসলে সবাই বুঝতে পারে যে ওলি সরকার চায়নার দিকে ঝুঁকে পড়ছে। তার মানে বুঝতে পারছেন, যেহেতু চায়নার দিকে ঝুঁকে পড়া একটা সরকারের পতন হয়েছে, তার মানে এখানে কোয়েশ্চেনটা আসবেই যে এইটার পেছনে সামহাও ইন্ডিয়ার কোনো হাত আছে কিনা। অ্যাট দিস মোমেন্ট আমরা গ্যারান্টি দিয়ে সেটা বলতে পারি না, বাট মাত্র 2 দিনেই তো সরকার পতন হয়েছে। আরও কিছুদিন দেন, দেখবেন খবর আস্তে আস্তে বের হয়ে আসা শুরু করবে। অ্যান্ড আমরা যদি এই গণ অভ্যুত্থানের ট্রেন্ডের দিকে তাকাই, তাহলে নেক্সট কিন্তু এই লাইনে পাকিস্তান আছে। পাকিস্তানও 2022-এ ইমরান খান, যিনি ছাত্র জনতার মধ্যে ব্যাপক পপুলার ছিলেন, তাকে ভোট অফ নো কনফিডেন্সের মাধ্যমে সরিয়ে দেয়। ইন্দোনেশিয়া আর নেপালে যে কারণে আন্দোলন হলো তার প্রায় সব ব্যাপারই পাকিস্তানে কিন্তু আছে। তবে এটাও সত্য যে পাকিস্তানে আন্দোলন হলে সেটা হবে একটা বিশাল ম্যাসাকার, আর সেটা যদি হয়ে যায় তাহলে কিন্তু ইন্ডিয়ার কপালে দুঃখই আছে। তবে সেইগুলো অনেক পরের কথা। আগামী কয়েকদিনের মাঝে আমরা আসলে দেখতে পারবো নেপাল কোন দিকে যাবে। অলরেডি ইন্টারিম সরকার দায়িত্ব নিয়েছে, ছাত্ররাও প্রায় ঘরে ফিরে গিয়েছে, কিন্তু মিলিটারি এখনো ব্যারাকে যায়নি। নেপালে কিন্তু আরও একটা সম্ভাবনা আছে মিলিটারি বেসড কোনো সরকার আসার। কিন্তু যেটাই হোক না কেন, নেপালের এই আন্দোলন আসলে দেখিয়ে দিয়ে গেল যে ক্ষমতা বা পাওয়ার জিনিসটা কতটা বেশি ভঙ্গুর। জাস্ট 2 দিনেই একটা সরকার পুরোপুরি পতন হয়ে গেল। সো এই ছিল ভিডিও। আপনারা কমেন্ট করে যান এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো, নেক্সট কোন টপিকে ভিডিও চান সেটাও কমেন্ট করে যেতে পারেন। সো এই তো সবকিছু দেওয়া থাকবে। দ্যাটস অল ফর টুডে। আনটিল মাই নেক্সট আপলোড, হ্যাভ এ গুড উইক, গুড বাই।